হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আমরা 42তম বিসিএস এর গণিতাংশের সমাধান শেয়ার করব। চলুন দেখা যাক। আমরা প্রথম ম্যাথটি লিখে রেখেছি। এখানে বলা হচ্ছে যে প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু 1/3, প্রবাবিলিটি অফ বি ইকুয়ালস টু 2/3, অ্যান্ড এখানে বলা হচ্ছে এ ও বি স্বাধীন হলে প্রবাবিলিটি অফ বি ডিভাইডেড বাই এ ইকুয়ালস টু কত হবে সেটি আমাদেরকে বের করতে হবে। দেখুন এখানে একটি শর্ত আছে। সেই শর্ত হচ্ছে এ ও বি স্বাধীন হলে তারপরে এটির মান বের করতে হবে। তাহলে স্বাধীনের ক্ষেত্রে আমরা দুইটা বিষয় জানি, সেইটা সূত্র মোতাবেক আমরা শুধু মান ইনপুট করে সমাধানটি করব। সেখানে যদি স্বাধীন চলক হয় তাহলে আমরা জানি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু জানি প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, এটি কিন্তু আমরা জানি। আর যেটির মান চাওয়া হয়েছে সেটি ইকুয়ালস টু আমরা জানি প্রবাবিলিটি অফ বি ডিভাইডেড বাই এ equals to probability of A intersection B divided by probability of A যেটি আছে সেটি আমরা লিখলাম। এটি হচ্ছে সূত্র মোতাবেক আমরা এটা লিখতে পারি। এবার দেখুন probability of A intersection B equals to যা আছে সেটি লিখে ফেলি, probability of A into probability of B divided by probability of A। তাহলে নিচে উপরে একই সংখ্যা এটি কেটে দিলাম, শুধুমাত্র থাকলো হচ্ছে প্রবাবিলিটি অফ এ, সেটির মান দেখুন দেওয়া আছে 2/3। তাহলে 2/3, এই 2/3 উইল বি দ্য আনসার অফ দিস ম্যাথ নাম্বার 1। তাহলে সেটি খ নাম্বার আনসার আমরা নিয়ে নেব। চলুন 2 নম্বর ম্যাথটি সমাধান করা যাক। দেখুন 2 নম্বর ম্যাথটি অত্যন্ত সহজ একটি ম্যাথ। সেখানে বলা হচ্ছে 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত। আমরা এই যে 1 থেকে 49 অথবা 1 থেকে 100, 1 থেকে 80 এই ধরনের ম্যাথ হচ্ছে, এটি হচ্ছে ক্রমিক সংখ্যা। পরপর দুটি সংখ্যা দেখবেন যে পার্থক্য যদি 1 হয় তাহলে তাকে আমরা ক্রমিক সংখ্যা বলি। আর ক্রমিক সংখ্যার গড়, তাহলে এটি হচ্ছে এভাবে লেখা যায় যে ক্রমিক সংখ্যার গড়। মূলত এটি একটি ক্রমিক সংখ্যা। তাহলে ক্রমিক সংখ্যার গড় ইকুয়ালস টু আমরা লিখতে পারি প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বা পদ ভাগ 2। আর তাহলে প্রথম আমাদের কত 1 আর শেষ হচ্ছে 4, 9 ডিভাইডেড বাই 2। এটি যোগ করলে দেখুন হয় হচ্ছে 50। 50কে আমরা 2 দ্বারা ভাগ করলে আমরা পাই হচ্ছে 25। এই 25 হচ্ছে আনসার 2 নাম্বার। চলুন নেক্সট 3 নাম্বারটি সমাধান করা যাক। দেখুন 3 নম্বরে বলা হচ্ছে যে এটি একটি ধারার ম্যাথ এবং একটি সমান্তর ধারার ম্যাথ। দেখে বোঝা যাচ্ছে যে সমান্তর ধারা মানে পরপর দুটি সংখ্যার যদি পার্থক্য সমান হয় তাহলেই সেটি সমান্তর ধারা আমরা জানি। এখানে 5-এর পরে দেখেন 8 আছে, 8-এর পরে 11, এই দুটি পার্থক্য দেখুন 3 আছে। দ্যাট মিনস এই ধারার কততম পদ 302 হবে সেটি আমাদেরকে বের করতে হবে। আমরা জানি n-তম পদ, আমরা কি জানি n-তম পদ ইকুয়ালস টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আর ডি এখানে হচ্ছে আপনার ডিফারেন্স মানে পার্থক্য। দেখি পার্থক্য, তাহলে ডি ইকুয়ালস টু আমরা ডি মানে হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, সেটি হচ্ছে 8 মাইনাস 5 ইকুয়ালস টু আমরা কত লিখতে পারি 3 লিখতে পারি। আর n-তম পদ দেওয়া আছে, কত দেওয়া আছে হচ্ছে 302। তাহলে 302 লিখবো এখানে, 302 ইকুয়ালস টু প্রথম পদ। দেখুন প্রথম পদ এ হচ্ছে প্রথম পদ, এখানে আমরা লিখে রাখতে পারি এ হচ্ছে প্রথম পদ, সেটি হচ্ছে 5। এখানে তাহলে 5 লিখলাম প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়ালস টু আমরা কত জানি 3। তাহলে 3 এখানে লিখলাম। এখন n এর মানটা আমাদের আনতে হবে, সেটি মূলত প্রশ্ন। কততম পদ মানে n-তম পদ, ধারাটির কততম পদ এত হবে। তাহলে কততম, ওই যে n-তম পদ, এই যে n-তম পদ দেওয়া আছে কত এত, তাহলে সেটি আমাদেরকে মূলত এই যে n এর মানটা বের করতে হবে। এখন চলুন এই 5 নিয়ে যে এদিকে মাইনাস করে দিই। 5 যদি হচ্ছে 302 এর মধ্যে মাইনাস করে দেন তাহলে হবে হচ্ছে 297 ইকুয়ালস টু আমরা কি জানি n মাইনাস 1 ইন্টু 3। এবার 3 দ্বারা আমরা ভাগ করে দিই, উভয় পাশে 3 দ্বারা ভাগ করে দিই। উভয় পাশে যদি আমরা 3 দ্বারা, তাহলে এখানে 3 চলে যাবে, আর এখানে 3 দ্বারা ভাগ করলে দেখুন কত হবে। অথবা আমরা n মাইনাস 1 ইকুয়ালস টু 297 ডিভাইডেড বাই 3 এভাবে লিখেই ভাগ করি। তাহলে দেখুন আমরা যদি 29-এর মধ্যে 3, 3 নং 27, 9 বার যায়, 2 থাকলে তা আবার 27 হয়, 3 নং 27।
এটি হলো। এবার 1 নিয়ে যায় রাইট সাইডে, 99-এর সাথে প্লাস হয়ে যাবে, এদিকে মাইনাস আছে, অতএব n ইকুয়ালস টু 100। তাহলে 100 উইল বি দ্য আনসার অফ ম্যাথ নাম্বার 3। চলুন এবার 4 নম্বর সমাধান করা যাক। দেখুন 4 নম্বরের সূচকের একটি ম্যাথ, এখানে খুব সহজ একটি ম্যাথ, জাস্ট হচ্ছে সূচকের নিয়ম অনুসারে ক্যালকুলেশন করলেই ম্যাথটির আনসার এসে যাবে। এখানে যে প্যাটার্নে আছে সেই প্যাটার্নের কিন্তু আমরা একটি সূত্র জানি। আমি আগে সূত্র লিখছি, ধরেন সূত্র হচ্ছে log x n ইকুয়ালস টু যদি a হয়, তাহলে এই প্যাটার্ন যদি থাকে তাহলে এই প্যাটার্ন ইকুয়ালস টু আমরা কি জানি? আমরা জানি হচ্ছে x টু দি পাওয়ার a ইকুয়ালস টু n জানি। কিন্তু তাহলে এই প্যাটার্ন, সেম প্যাটার্নে এটি আছে, দেখুন আমরা এটা লিখছি log x আছে, আর এটি হচ্ছে n ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 9 ইকুয়ালস টু a মানে হচ্ছে -2। সেই প্যাটার্ন থেকে আমরা যখন লগ থেকে বের হয়ে আসব তখন এই প্যাটার্নে আমরা লিখতে পারবো, সূচক এক্সপোনেন্টের নিয়ম অনুসারে এই প্যাটার্নে লিখতে পারবো। সেখানে দেখুন যেটি বেসমেন্টের উপর এই a পাওয়ার হিসেবে আছে, তার মানে -2 পাওয়ার হিসেবে আছে, x -2 ইকুয়ালস টু যেটিকে লগ করছি আমরা n ইকুয়ালস টু n, দ্যাট মিনস 1 ডিভাইডেড বাই 9, 1 ডিভাইডেড বাই 9 আমরা লিখছি। এখন এখানে আমরা একটু ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনের ক্ষেত্রে দেখুন এখানে লেখা যায় হচ্ছে 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 9 লেখা যায়, সেটি আমরা লিখতে পারি। এরপরে যদি আমরা দেখুন এটা রিভার্স করে দিই, উভয় পাশে যদি আমরা রিভার্স করে দিই তাহলে কি লিখতে পারি? এটা এক্স স্কোয়ার ইকুয়ালস টু আমরা 9 আর কি, 9কে আমরা ভেঙে একেবারে লিখছি হচ্ছে কত লিখছি 3 স্কোয়ার। তাহলে এবার দেখুন উভয় পাশে আমরা যে বর্গটি আছে এই বর্গটি আমরা উঠায় দিলে অতএব উঠিয়ে দিলে কত হবে? এক্স ইকুয়ালস টু 3 লিখতে পারবো আমরা, এক্স ইকুয়ালস টু 3 ইজ দ্য আনসার। এবার আমরা 5 নম্বর ম্যাথের সমাধান করব। দেখুন 5 নম্বরে ত্রিকোণমিতির একটি সুন্দর ম্যাথ, খুবই সহজ ম্যাথ, একেবারে সিম্পল এবং সহজ ম্যাথ। সেখানে sec a প্লাস tan a ইকুয়ালস টু 5 ডিভাইডেড বাই 2 হলে sec a মাইনাস tan a এর মানটি কত সেটি আমাদেরকে বের করতে হবে। এটি হচ্ছে প্লাস আছে আর এখানে শুধু পার্থক্য হচ্ছে মাইনাস। আর তেমনই একটা সূত্র আমরা কিন্তু জানি, সেখানে আমরা জানি কি জানি দেখুন, sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইকুয়ালস টু কিন্তু আমরা 1 জানি। দেখুন এই সূত্রটি মূলত a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্যাটার্নে আছে, তাহলে সেটি আমরা ভাঙাবো। তাহলে পরের লাইনে আমরা লিখবো হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, দ্যাট মিনস হচ্ছে sec a প্লাস tan a, দ্যাট মিনস a প্লাস বি লিখলাম। এরপরে লিখবো হচ্ছে a মাইনাস বি, দ্যাট মিনস ইন্টু a মাইনাস বি। তাহলে sec a মাইনাস tan a এটি ইকুয়ালস টু যা আছে হচ্ছে 1। এখন একটির মান পাওয়া গিয়েছে, দেখুন এই যে আপনার sec স্কোয়ার, এখানে হচ্ছে আপনার আছে হচ্ছে sec স্কোয়ার মাইনাস হচ্ছে tan স্কোয়ার a ইকুয়ালস টু যদি 1 হয়, তাহলে এখানে একটু লক্ষ্য করুন, এখানে দেখুন যে আমাদের মান বের করতে হবে হচ্ছে এটি, আর এটির একটি মান আমরা ইনপুট দিতে হবে। তাহলে এটির মান দেখুন এই যে এইখানে দেওয়া আছে, প্রথমেই দেওয়া আছে, সেই মানটি আমরা ইনপুট দিব, 5 ডিভাইডেড বাই 2 দেওয়া আছে, ইন্টু sec a মাইনাস tan a ইকুয়ালস টু 1। এখন এটি নিয়ে যা আমরা হচ্ছে যেহেতু এটা এতটুকুর মান বের করতে হবে, এখন 5/2 নিয়ে যায় আমরা 1-এর সাথে ভাগ করে দেব। তখন পরের লাইনে আসি, পরের লাইনে হচ্ছে sec a মাইনাস tan a ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 5 ডিভাইডেড বাই 2, সেটি যদি আমার 2 উপরে যাবে তাহলে 2 ডিভাইডেড বাই 5 আনসার। তাহলে 2 ডিভাইডেড বাই 5 এখানে আমরা গতে আনসার দেখছি। এবার আমরা 6 নম্বর সমাধান করব। দেখুন 6 নম্বর ম্যাথটি খুবই স্ট্যান্ডার্ড একটি ম্যাথ এবং এই ম্যাথটি মানে বারংবার এসে থাকে পরীক্ষায়। সেখানে বলা হচ্ছে যে বৃত্তের ব্যাস 4 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে সেটি আমাদেরকে বিষয়, এবং অনেকে এই ম্যাথটি মূলত মুখস্থ আনসার দিয়ে থাকে। যেমন 4 গুণ যদি হয় তাহলে এই ম্যাথটি মূলত 2 সেকেন্ডে আনসার করা যায়। 2 গুণ হলে 4 ক্ষেত্রফল 4 হবে, আর 3 গুণ হলে 9 হবে,
তার মানে যত গুণ হবে তত ক্ষেত্রফল যদি চাওয়া হয় সেক্ষেত্রে ক্ষেত্রফলের দিকে একটু আমাদের নজর দিতে হবে। যদি ক্ষেত্রফল চাওয়া হয় আর যদি ব্যাস বা ব্যাসার্ধ যাই দেওয়া থাকুক না কেন, ব্যাস অথবা ব্যাসার্ধ যাই দেওয়া থাকুক না কেন, তাহলে তার বর্গের মানটি আনসার হবে। 2 হলে 4 হবে, 3 হলে 9 হবে, 4 হলে 16 হবে, এমনটি হচ্ছে আমাদের মুখস্থ বিদ্যা। কিন্তু আমরা সেটি কিভাবে হয় দেখুন, আমরা যদি ব্যাস যেখানে হচ্ছে আর ইকস টু আমরা ব্যাসার্ধ ইকস টু আমরা ধরি, এটি ধরুন ব্যাস যেখানে আমরা ধরি 2r, সেখানে ব্যাসার্ধ দেখুন সেখানে ব্যাসার্ধ ইকস টু কিন্তু আর, মানে ব্যাসের অর্ধেকটাই কিন্তু ব্যাসার্ধ, সেটি সিম্পলি ধরি। আর সেখানে ক্ষেত্রফল ইকস টু ক্ষেত্রফল ইকস টু আমরা পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রে এটি বেসিক আমাদের, তো পরিধি আমাদের দরকার হচ্ছে না, 2 পাই আর হচ্ছে আমাদের পরিধি। সেই ক্ষেত্রে আমাদের একটু কম বেশি, এটি হচ্ছে প্রথম। এখানে ব্যাস কত গুণ করবে, এবারে নতুনভাবে বৃদ্ধি করা হবে, 4 গুণ বৃদ্ধি করি আমরা, তাহলে ব্যাস নতুন ব্যাস হবে 4 গুণ বৃদ্ধির পর ব্যাস হবে হচ্ছে 4 গুণ আমরা বাড়াবো। দেখুন 4 ইন্টু 2r, যা ছিল তার 4 গুণ বাড়ালাম, তাহলে হলো কত, এখানে 4 দুগুণে কত হবে 8, তাহলে 8r। এবার দেখুন তাহলে ব্যাসার্ধ, এখানে নতুন ব্যাসার্ধ হবে, ব্যাসার্ধ কিন্তু অর্ধেক, যা হবে তার অর্ধেক হবে, তাহলে 4r, এটি হবে হচ্ছে ব্যাসার্ধ। এবার নতুন তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফলের পরিবর্তনটাই আমরা লক্ষ্য করব। ক্ষেত্রফল ইকস টু পাই আর স্কোয়ার, তাহলে পাই আর হচ্ছে আপনার হচ্ছে এই যে 4r মিলেই কিন্তু আর, সেটি হচ্ছে আর স্কোয়ার। এখন দেখি কি আসে, তাহলে 4 4 16 হবে, তাহলে 16টা আমরা আগে নিয়ে আসতে পারি। এই দেখুন 16 পাই আর স্কোয়ার, এই যে দেখুন আগে ছিল হচ্ছে আপনার পাই আর স্কোয়ার, আর এখন হলো 16 গুণ, এখান থেকে দেখুন দেখা যাচ্ছে যে 16টা অতিরিক্ত হয়েছে, এই 16 গুণ বৃদ্ধি পেয়েছে। তাছাড়াও আরেকটির কত গুণ নির্ণয় করার ক্ষেত্রে আমরা যাকে বেস করে নির্ণয় করব সেটি দিয়ে ডিভাইড করি, যাকে বেস করে নির্ণয় করি সেটি দিয়ে ডিভাইড করি। দ্যাট মিনস এই যে 16 পাই আর স্কোয়ার, আর বেস করতেছি এখান থেকে কত গুণ হচ্ছে সেটি হচ্ছে পাই আর স্কোয়ার, এই পাই আর স্কোয়ার কেটে গেল, তাহলে 16 গুণ। এটি মূলত আমাদের নিয়ম। এবার চলুন 7 নম্বর সমাধান করা যাক। দেখুন এখানে 7 নম্বর ম্যাথটি খুবই সুন্দর একটি ম্যাথ, খুবই ব্যালেন্সড একটি ম্যাথ। সেখানে বলা হচ্ছে যে এক বর্গক্ষেত্রের একটি বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান। মানে পরিসীমা কিন্তু হচ্ছে 4টা বাহু, ওইটা 4টা বাহু মিলে যা হয়, যা দৈর্ঘ্য হবে তা ওইটার সমানই হচ্ছে একটি বর্গক্ষেত্রের এক বাহু। 2টা বর্গের মধ্যে তা একটা কম্প্যারিজন করা হচ্ছে। হ্যাঁ, তাহলে ক্ষেত্র দুটির কর্ণের অনুপাত কত, সেই দুটি বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত কত হবে সেটি মূলত আমাদেরকে বের করতে হবে। লক্ষ্য করুন, দ্যাট মিনস হচ্ছে একটি বড় বর্গক্ষেত্র, একটি বড় ধরলাম, এটি অঙ্কন করছি আমি, এটি একটু বড়, আর একটি ছোট বর্গক্ষেত্র, এই যে ছোট একটি বর্গ, এটি ধরুন একটি ছোট, এটির যে পরিসীমা হবে, ধরলাম যে এটি যদি ধরুন ফর এক্সাম্পল এ হয়, তাহলে এর পরিসীমা কত হবে, পরিসীমা আমরা পরিসীমার সূত্র অনুসারে কি জানি, 4a জানি। 4a, এ হলে বাহু যদি এ হয়, দ্যাট মিনস প্রতিটি বাহুই কিন্তু এ হবে, তাহলে পরিসীমা হচ্ছে 4a। এটার যে 4টা বাহু, মানে পরিসীমার সমান এর একটি বাহু, তাহলে একটা বাহু, এই যে পরিসীমা যা হবে এর একটা বাহু তাই হবে, দ্যাট মিনস 4a হবে, এক বাহু। এখানে লিখতে পারি এক বাহু সমান 4a ইকুয়ালস টু, এটি কিন্তু বলা হচ্ছে যে একটি বর্গক্ষেত্রের এক বাহু সমান হচ্ছে অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে আমরা এই শর্ত ফিল আপ করেছি। এখন যেটা বলা হচ্ছে কর্ণের অনুপাত, এটির কর্ণ কি, আমরা কর্ণের সূত্র কি পাই, এখানে যদি কর্ণ লিখি, কর্ণ আমার সূত্র হচ্ছে a√2, তার মানে এ যদি থাকে সেখানে a√2টাই হচ্ছে আমাদের সূত্র মতে আমাদের কর্ণ। অথবা আমরা কিন্তু পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, যেহেতু
এইটি কোণ সমকোণ, এটিকে সমকোণী ত্রিভুজ ধরে স্কোয়ার, তার মানে প্রতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার করে এটাও এভাবেও নিয়ে আসতে পারি। এভাবে নিয়ে আসলে এটি হবে মূলত। এখানে দেখুন, এখানে কর্ণ, এখানেও কর্ণ আনি, তাহলে দুটির কর্ণ অনুপাত যেহেতু চাওয়া হচ্ছে, তাহলে কর্ণ ইকুয়ালস টু a√2, এই টোটাল মিলে a, তাহলে 4a√2, এটি মূলত কর্ণ। তাহলে দুটি কর্ণের, এই যে কর্ণ, দুটি কর্ণের অনুপাতটা আমাদেরকে বের করতে হবে। তাহলে অনুপাতটা আমরা প্রথমটা হচ্ছে বড়টি, তাহলে প্রথমটা বড়টি লিখব। অনুপাত বলতে তাহলে দুটি কর্ণের, দুটি বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত, এভাবে আমরা লিখে নিব। সেই অনুপাতটা হচ্ছে প্রথম লিখব হচ্ছে 4a√2 ডিভাইডেড বাই, অনুপাত মানে আমরা ভাগ করে লিখতে পারি, আর ডিভাইডেড বাই a√2। তাহলে a√2 কেটে গেল, এখানে 1 থাকলো, দ্যাট মিন্স 4 ডিভাইডেড বাই 1, এটাকে আরও এভাবে লিখতে পারবো 4:1। তাহলে এভাবে আমরা এটি 7 নম্বরটা সমাধান করলাম। এবার চলুন 8 নম্বরটি সমাধান করা যাক। দেখুন 8 নম্বর ম্যাথটি, এটি ইনইকুয়ালিটি বা অসমতার একটি ম্যাথ, কিন্তু আনসার চয়েসে একটু ট্রিক্স দেওয়া আছে, একটু ক্রিটিক্যাল করার চেষ্টা করেছে তারা। সেখানে এটি সমাধান করে দেখি আমরা যে ট্রিক্সটা অ্যাপ্লাই করা হয়েছে সেটি আমরা নিয়ে সমাধান করব। এখানে আমরা এক্স স্কোয়ার মাইনাস থ্রাইস এক্স মাইনাস 10 গ্রেটার দেন 0, তাহলে দেখুন আমরা ফ্যাক্টোরিয়াল মানে উৎপাদক করব। উৎপাদক করলে কত হবে, এক্স স্কোয়ার নিলাম, এখানে 10 মিলে 5 দুগুণা 10, আর সেখানে মাইনাস 5x প্লাস 2x দিলে, তাহলে এখানে বিয়োগ করলে থ্রাইস এক্স হবে, আর এই দুটি গুণন করলে 5 দুগুণা 10 হবে এবং মাইনাস হবে, প্লাস মাইনাসে মাইনাস হবে, মিলে যাচ্ছে, আর 10 গ্রেটার দেন 0। এবার কমন নিব আমরা, কমন নিলে এক্স কমন নিলে এক্স মাইনাস 5 হবে, আর প্লাস 2 কমন নিলে এক্স মাইনাস 5 গ্রেটার দেন 0। লক্ষ্য করুন, তারপরে হচ্ছে এখানে লেখা যায় x প্লাস 2 আর x মাইনাস 5, এটি আমরা লিখতে পারবো গ্রেটার দেন 0। দ্যাট মিন্স এই যে এই মানটি আছে, এক্সের দুই ধরনের মান এখানে দেখা যাচ্ছে, সেটি গুণন করে কিন্তু পজিটিভ মান হতে, গ্রেটার দেন 0 মানে হচ্ছে পজিটিভ হতে হবে। এত পজিটিভ কী হবে, দুটি সংখ্যা যদি আমরা নেই তাহলে দুটি পজিটিভ হতে হবে, মানে দুটি প্লাস হতে হবে, অথবা দুটি মাইনাস হতে হবে। একটি প্লাস একটি মাইনাস এমনটি হতে পারবে না। সেই ক্ষেত্রে আমরা প্রথমত লক্ষ্য করুন, আমরা যদি এভাবে নেই যে এক্স প্লাস 2 গ্রেটার দেন 0, এরপরে এক্স গ্রেটার দেন মাইনাস 2, এটি আমরা নিতে পারবো না। দ্যাট মিন্স এটাকে যদি আমরা মাইনাস করি তখন এই যে গ্রেটার দেনটা কি হয়ে যায়, লেস দেন হয়ে যায়, তখনই লেস দেন হয়ে যায়, তখন এই মানটা আমরা নিতে পারবো। দ্যাট মিন্স এই মানটা হবে হচ্ছে -2 এর চেয়ে কম হতে হবে। তাহলে কম কি হতে হবে, -2 এর চেয়ে কম হচ্ছে -3 -4, এরকম দুটি সংখ্যা -3 -4 যদি গুণন করি সেটা পজিটিভ হয়ে যাবে। অথবা দেখুন আরেকটি সংখ্যা আছে হচ্ছে এক্স মাইনাস 5, এটি গ্রেটার দেন 0, আর এক্স গ্রেটার দেন 5, অথবা 5-এর থেকে বড় হতে হবে, 6 থেকে শুরু করি। আমি যদি ইন্টিজার নেই তাহলে 6, 7 এরকম দুটি সংখ্যা নিয়ে গুণন করলেই তাহলে দুটির গুণনফল গ্রেটার দেন 0 হবে। দ্যাট মিন্স আমরা যদি এই মানটাকে চিন্তা করি, মাইনাস এর চেয়ে কম হতে হবে, কত কম হতে হবে সেটি কিন্তু আমরা জানি না। দ্যাট মিন্স -2 হচ্ছে সর্বনিম্ন, এখান থেকে অসীম পর্যন্ত যেতে হবে। এটি একটা রেঞ্জ। আরেকটি রেঞ্জ হচ্ছে আপনার 5 থেকে বড় হতে হবে, কত বড় হতে হবে সেটি কিন্তু আমরা জানি না। তার মানে 5 থেকে শুরু করে আমরা নিতে পারবো হচ্ছে অসীম পর্যন্ত, এটি একটি মান। দ্যাট মিন্স এই 5 থেকে অসীম, আর হচ্ছে মাইনাস অসীম থেকে আমরা আস্তে আস্তে কত দূর পর্যন্ত আসতে পারবো, এই যে 3 রেঞ্জ পর্যন্ত আসতে পারবো, এরকম একটি মান দেখুন এখানে আছে। তাহলে আমরা খ আনসার হিসেবে নিচ্ছি। এবার চলুন 9 নম্বরটি সমাধান করা যাক। দেখুন 9 নম্বর ম্যাথটি খুবই সুন্দর একটি ম্যাথ, এটাও একটা ব্যালেন্সড ম্যাথ, স্ট্যান্ডার্ড ম্যাথ আমরা বলে থাকি। একটি চৌবাচ্চায় 8000 লিটার পানি ধরে। একটা চৌবাচ্চায় কত লিটার পানি, 8000 লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য বলা আছে হচ্ছে 2.56 মিটার এবং প্রস্থ 1.25 মিটার।
চৌবাচ্চাটির গভীরতা কত বা চৌবাচ্চাটির উচ্চতাটা কত সেটি আমাদেরকে বের করতে হবে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ আছে, তারা আমরা এর আয়তন, চৌবাচ্চাটির আয়তন ইকুয়ালস টু আমরা কি জানি? আমরা প্রথমত জানি, এখানে দেখুন হচ্ছে এই যে ৮০০০ লিটার আছে, আমরা এখানে জানি ১০০০ লিটার ১০০০ লিটার ১০০০ লিটার সমান ১০০০ লিটার সমান ১ ঘন মিটার, এটি আমরা জানি। তাহলে আমাদের এটি ঘনমিটারে পরিবর্তন যদি করি, এখানে দেখুন ৮০০০, দ্যাট মিনস এখানে লিটারকে কিন্তু ১০০০ দিয়ে ভাগ করে ঘনমিটার আনা হয়েছে, লিটারকে ১০০০ দিয়ে ভাগ করে ঘনমিটার আনা হয়েছে। এখানেও তাই করব আমরা, ৮০০০ লিটার, এখানে লিটার আছে, লিটারটাকে ঘনমিটারে আনবো, তাহলে ১০০০ দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে ৮ ঘনমিটার, তাহলে ৮ ঘনমিটার, লক্ষ্য করুন সেটি আমরা পেলাম। ঘনমিটার বা এই এতটুকুই কিন্তু আয়তন, এতটুকু ওই চৌবাচ্চাটির আয়তন, এটি কিন্তু চৌবাচ্চাটির আয়তন বের হলো। আমরা এই চৌবাচ্চাটির আয়তন ইকুয়ালস টু, আমরা আয়তন, এই যে আয়তন ইকুয়ালস টু আমরা জানি তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা অথবা গভীরতা, এখানে গভীরতা ব্যবহার করা হয়েছে, গভীরতাও যা আমরা উচ্চতাও তাই ধরব, তাহলে গভীরতা। এখন শুধু মান পুট করব, আয়তন দেখুন ৮ আছে ইকুয়ালস টু দৈর্ঘ্য কত আছে, আমাদের দৈর্ঘ্য দেখুন হচ্ছে ২.২৫৬ আছে, গুণন প্রস্থ দেওয়া আছে কত ১.২৫, আর এখানে গভীরতা ইন্টু গভীরতাই রাখলাম, গভীরতায় আনতে বলা হচ্ছে যে চৌবাচ্চাটির গভীরতা কত, গভীরতা। এখন দেখুন আমরা এতটুকু নিয়ে যাই, এটার সাথে ভাগ করে দিয়ে ক্যালকুলেশন করব। অতএব গভীরতা ইকুয়ালস টু ৮ ভাগ ২.৫৬ গুণন ১.২৫। এখানে দশমিক যদি আমরা ওঠাতে চাই তাহলে এই যে ১০০, এখানেও ১০০, দুইবার ১০০ গুণন দিয়ে দেব, ৮ গুণন ১০০ ভাগ এখানে ২৫৬ গুণন ১২৫। এবার দেখুন এখানে ২৫ দিয়ে ভাগ যাবে, এখানে ২৫ দিয়ে ভাগ যাবে, এখানে ২৫ দিয়ে ৪ ২৫, এখানে ৫ ২৫, আর ৫ দিয়ে যদি আমরা এখানে ভাগ দিয়ে দিই তাহলে কত ৫ ২০, এখানে আমরা ২০ লিখতে পারবো, ২০ লিখলাম। এরপরে দেখুন আমরা এখানে ৪, এই ৪ দ্বারা এখানে ভাগ করি, ৪ ছক ২৪, আর হচ্ছে ৪ ৪ ১৬, ৮ দিয়ে এখানে যদি ভাগ দিয়ে দিই, ৮ ৮ ৬৪। এবার দেখুন আমরা এই যে ২০কে যদি ২০-এর আড়াই গুণই কিন্তু ৮-এর আড়াই গুণ কিন্তু ২০, এই ২০কে যদি ৮ দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো ২.৫ এত মিটার। তাহলে এটি আমাদের মূলত উত্তর হয়ে গেল। দ্যাট মিনস একেবারেই মানে যা আছে মানে এইখানে শুধুমাত্র একটি পয়েন্ট আমাদের জানার ছিল, আর শুধুমাত্র সূত্রে মান ইনপুট দিয়ে ক্যালকুলেশন করেই ম্যাথটির সমাধান করা হয়েছে। এবার আমরা সমাধান করব ১০ নম্বর ম্যাথটি। দেখুন ১০ নম্বর ম্যাথটি মূলত সিম্পল ম্যাথ, কিন্তু একটু ভাষা এখানে বেশি দেওয়া হয়েছে, এজন্য অনেকের বুঝতে একটু সমস্যা হতে পারে। আমি একটু শর্টকাট সমাধান করব, যে কারণ ভিডিওটি কিন্তু লেন্থটা অনেক বড় হয়ে যাচ্ছে, অনেকগুলো ম্যাথ একসাথে, এজন্যই আমি অত বিস্তারিত যাচ্ছি না, সবগুলো ম্যাথ জাস্ট একটা জিস্ট করে উপস্থাপন করার চেষ্টা করছি। এখানে বলা হচ্ছে যে ৩০ কিলোমিটার পথ পাড়ি দিতে জয়নুলের রনি থেকে ২ ঘন্টার সময় বেশি লেগেছে, রনি থেকে ২ ঘন্টা সময় বেশি লেগেছে। তাহলে জয়নুলের বেশি লাগে, জয়নুল একটু স্লো গতিতে যায় ৩০ কিলোমিটার পথ পাড়ি দিতে। জয়নুল যদি তার গতি দ্বিগুণ করত, তার নিজস্ব গতি যদি দ্বিগুণ করত তাহলে রনি থেকে ১ ঘন্টা সময় কম লাগতো। তাহলে দ্বিগুণ করলে ১ ঘন্টা সময় কম লাগে, সেখানে দ্বিগুণ করলে জয়নুলই আগে যাবে, দ্রুত যাবে। জয়নুলের গতি কত ছিল সেটি আমাদেরকে বের করতে হবে। লক্ষ্য করুন দুইটা ক্ষেত্রে কিন্তু দূরত্ব সমান, কিন্তু জয়নুলের নিজস্ব এই ২ ঘন্টা এবং ১ ঘন্টা দুইবারে এই ৩ ঘন্টা সময়ের পার্থক্য ঘটে। মূলত ৩ ঘন্টা, মূলত ধরেন আমরা রেখা দ্বারা যদি
ধরেন এটি হচ্ছে মূলত মেইন সময়, কিন্তু মেইন সময় থেকে বেশি লাগলো হচ্ছে 2 ঘন্টা, আর এখানে আবার 1 ঘন্টা কম সময় লাগলো। তাহলে এই যে 1 ঘন্টা আর এই 2 ঘন্টা, এই সময়ের পার্থক্য মূলত টোটাল মিলে সময়ের পার্থক্য মূলত হচ্ছে 3 ঘন্টা শুধুমাত্র জয়নুলের ক্ষেত্রে। তাহলে জয়নুলের ক্ষেত্রেই আমরা যেটি চাওয়া হয়েছে, জয়নুলের গতি কত, এই গতিটি আমরা ধরে নিই। ধরি জয়নুলের গতি, ধরি জয়নুলের ক্ষেত্রে জয়নুলের গতি ইকুয়ালস টু x কিলোমিটার পার আওয়ার। তাহলে x কিলোমিটার পার ঘন্টা এখানে যেভাবে দেওয়া আছে আর কি। এখন দেখুন সে কিন্তু 30 কিলোমিটার পথ পাড়ি দিবে। 30 কিলোমিটার প্রথমত যখন আপনার x গতি দিবে, যখন x মানে এখানে দূরত্ব ভাগ যদি গতি দিই তাহলে সময় বের হবে। এই সময় আর যখন গতি বাড়িয়ে দেবে টয়েস এক্স, দ্বিগুণ করে দিবে, এই যে গতি যখন দ্বিগুণ করবে তখন এইখানে একটি সময়, এই সময়টা কিন্তু কম। এই 2 সময়ের পার্থক্য মূলত, এই 2 সময়ের পার্থক্য এই 3 ঘন্টা। জাস্ট ইকুয়েশন, এই ইকুয়েশনটা ফর্ম করে ক্যালকুলেশন করলেই আনসারটি চলে আসবে। আমরা একটু দ্রুত দেখে নিই। তাহলে এই 3 দ্বারা কিন্তু 3টা উপরে 3টাতেই ভাগ যাবে, 3 দ্বারা একই রেঞ্জে আছে। তাহলে এখানে 10 হবে, এখানে 10 হবে, এখানে 1 হবে, সেভাবে আমরা করে নিতে পারি। নতুবা যা আছে তাই দিয়ে আমরা টয়েস এক্স হচ্ছে লসাগু, এক্স এক্স মিলে গেল, এখানে 2 যায় 30-এর সাথে গুণন হবে, তাহলে 60 মাইনাস টয়েস এক্স মিলে গেল, তাহলে এখানে কত 30, যা আছে তাই হবে, ইকুয়ালস টু 3 হবে। এবার দেখুন ক্রস গুণন করে দিই, ক্রস গুণন করে দিলে আর এখানে মাইনাস করে দিই, 3 দুগুণা 6x ইকুয়ালস টু এখানে 30, 60-এর মধ্যে 30 বাদ দিলে 30 হবে। লক্ষ্য করুন, এবার 6 দিয়ে আমরা ভাগ করে দিই 30কে ভাগ করে দিলে আমরা অতএব x ইকুয়ালস টু আমরা 30কে 6 দ্বারা ভাগ করি তাহলে 5 পাবো। তাহলে 5 আনসার আমাদের দেখুন কত আছে, খতে আমরা 5 আনসার আছে, সেটি আমাদের আনসার। এবার 11 নম্বর সমাধান করব। দেখুন 11 নম্বর ম্যাথটিতে এটিতে একটু ট্রিক্স আছে। এখানে বলা হচ্ছে টাকায় 3টি এবং টাকায় 5টি দরে সমান সংখ্যক আমলকি ক্রয় করে ও এক ব্যক্তি টাকায় 4টি করে আমলকি বিক্রয় করলেন, ওই ব্যক্তির শতকরা কত লাভ বা ক্ষতি হলো তা নির্ণয় করুন। এখানে সিম্পলি যদি একটি থাকতো যে টাকায় 3টি দরে কিনে অথবা টাকায় 5টি দরে কিনে টাকায় 4টি দরে বিক্রয় করলে তাহলে কত লাভ বা লোকসান হবে সেটি বের করুন, সেটি এক ধরনের ম্যাথ। কিন্তু এখানে আবার 2 বার এনেছে, টাকায় 3টি আবার টাকায় 5টি এনে ম্যাথটি একটু ডিফিকাল্টিস লেভেলে নিয়ে গেছে, সেটি আমরা বের করার চেষ্টা করি। তাহলে আমরা যে সংখ্যাটা আছে এই সংখ্যা একক সংখ্যায় নিয়ে আসবো প্রথমত, তাহলে আমাদের ক্যালকুলেশন করার সুবিধা হবে। তাহলে 3টির দাম 1 টাকা, তিনটির দাম যদি 1 টাকা হয় তাহলে একটির দাম কত? তাহলে তিনটির দাম, তিনটির মূল্য হচ্ছে 1 টাকা। টাকায় যেহেতু তাহলে 1 টাকায় লিখলাম, তাহলে একটির মূল্য 1/3 এত টাকা। একইভাবে কিন্তু আমরা পাঁচটির এই যে পাঁচটির মূল্য লক্ষ্য করুন, 5টির মূল্য হচ্ছে 1 টাকা। তাহলে এখানেও একটির মূল্য 1/5 টাকা। তাহলে এই যে 1 আর 1 দুটি, তাহলে দুটির মূল্য কত হবে? 1/3 প্লাস হচ্ছে 1/5। এটি করতে গেলে এই ধরনের ক্যালকুলেশন দ্রুত করা যাবে যে লসাগু হবে 2টার গুণনফল, আর উপরে 1 1 থাকলে এই দুটির যোগফলই উপরে হবে। তাহলে লসাগু হবে 3 5-এ কত হবে? 15, আর দুটির যোগফল কত হবে? 8। তাহলে 8/15 হবে দুটির মূল্য। কিন্তু এখানেও আমরা একটির মূল্য নিয়ে আসব। তাহলে একটির মূল্য এই দুই যে নিচে হরের সাথে গুণন করে দিলেই হয়ে যাবে। তাহলে কত হবে? 8 ডিভাইডেড বাই এখানে 30 হবে, অথবা আরেকটু যদি 2 দিয়ে উপরে নিচে ভাগ করে দেন তাহলে এখানে 4 হবে আর এখানে 15 হবে। তাহলে এত টাকা, তাহলে একটির মূল্য, এটা কিন্তু ক্রয় করেছি, তাহলে ক্রয় মূল্য এত টাকা, তাহলে এত টাকা ক্রয় মূল্য।
তাহলে এই যে মূল্য, ক্রয় মূল্য, এখানে ক্রয় মূল্য লিখলে ভালো হতো প্রথম থেকেই। এখানে যদি আমরা ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য মূলত হচ্ছে ক্রয় মূল্য, আমরা কিনলাম এত টাকা দিয়ে। এবার দেখুন বিক্রয়, আমরা বিক্রয় করছি। এই যে দেখুন ওই ব্যক্তিটি 4টি টাকায় 4টি দরে বিক্রয় করেছে। তাহলে আমরা দেখি 4টির বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 4টির বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, টাকায় যেহেতু 1 টাকা, তাহলে একটির বিক্রয় মূল্য 1/4 টাকা। আমরা বিক্রয় মূল্য পেয়েছি, আমরা ক্রয় মূল্য পেয়েছি। লক্ষ্য করুন, আমরা এটি হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য যদি কম হয় আর ক্রয় মূল্য যদি বেশি হয় তাও আমাদের ক্ষতি হবে। আমরা কিভাবে কম্প্যারিজন করব? আমরা কম্প্যারিজনও কিন্তু জানি। এই যে 1/4 আর আমরা এখানে রাখবো হচ্ছে 4/15, ক্রস গুণন করবো। এদিকে 16 হয়, এদিকে 15 হয়, তাহলে এটি ছোট। ক্রস গুণন করলে এদিকে কত হয়? 16 হয়, আর এদিকে ক্রস গুণন করলে 15 হয়, তাহলে এটি বড়। দ্যাট মিনস ক্রয় মূল্যটা বড়। ক্রয় মূল্য যদি বড় হয়, বিক্রয় মূল্য যদি কমে যায় আপনার ক্রয় মূল্য থেকে, তাহলে ক্ষতি হয়। তাহলে ক্ষতির পরিমাণ দাঁড়ায়, ক্ষতির পরিমাণতে বড়টা থেকে ছোটটা মাইনাস দেব। দ্যাট মিনস ক্ষতি ইকুয়ালস টু, আমরা কি জানি, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে সেটিকে আমরা এখানে মান ইনপুট দিই 4/15, আর মাইনাস হচ্ছে বিক্রয় মূল্য 1/4। লসাগু দেখুন, লসাগু আমরা 60 লসাগু, তাহলে এখানে 4 বার গেল, 4×4 = 16, আর এখানে দেখুন 4×15, তাহলে 15 বাদ দিয়ে দেন, এখানে 15, 1/60। এটি কিন্তু আমাদের হচ্ছে ক্ষতি এত, আমাদের ক্রয় মূল্য এত ছিল আর ক্ষতি এত দাঁড়ালো। এখন যদি শতকরা ক্ষতি দেখাতে চাই, দেখুন সব জায়গায় শতকরা ক্ষতি আছে, তাহলে শতকরা পার্সেন্টেজ ইকুয়ালস টু, আমরা নিচে লিখবো হচ্ছে ক্রয় মূল্য। নিচে ক্রয় মূল্য কত আছে? 4/15, আর উপরে ক্ষতির পরিমাণ 1/60। লক্ষ্য করুন, 1/60 ইন্টু 100 দিলেই হয়ে যাবে। এখন শুধু ক্যালকুলেশন করব আমরা। 1/60 ইন্টু, এটা চেঞ্জ হয়ে যাবে, নিচেরটা হরটা উপরে চলে যাবে, 15/4 ইন্টু হচ্ছে 100। এখন দেখুন ক্যালকুলেশন করুন, 15 দিয়ে এখানে কাটলে কত হবে? 4 হবে, আর মূলত হচ্ছে 4×4 = 16 দিয়ে যদি 100কে যদি আমরা ভাগ করি, তাহলে ডিরেক্টলি পাই হচ্ছে 6.25, এত শতাংশ। দেখুন গ নাম্বারে আনসার আছে, সেটি আমরা আনসার হিসেবে নিয়ে নেব। তাহলে একেবারেই স্টেপ বাই স্টেপ এবং বেসিক নিয়মে সমাধানটা করা হলো। এবার আমরা 12 নম্বরটি সমাধান করব। দেখুন 12 নম্বর ম্যাথে সিম্পলি বলা হচ্ছে যে আপনার মোবাইল ফোনের মাসিক বিল এসেছে 420 টাকা। যদি 1 বছর পর 10% বৃদ্ধি পায় এবং আরও 6 মাস পর 20% বৃদ্ধি পায়, তাহলে 18 মাস পর আপনার বিল কত হবে সেটি বের করতে হবে। ভেরি সিম্পল, আমি একটু শর্টকাটে এটি লিখছি। ধরুন 420 টাকা আছে, এটি 1 বছর পরে কত হবে? 10% বৃদ্ধি পাবে। দ্যাট মিনস 100 টাকায় 110 টাকা হয়ে যাবে। আরও 6 মাস পরে সেটি 100 টাকার মানে মূল টাকার কত হয়ে যাবে? 120 হয়ে যাবে। এটি মূলত ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। নতুবা আপনি 10% করে প্রথমে 10% ক্যালকুলেশন করে যা হবে, তারপরে আবার হচ্ছে 20% ক্যালকুলেশন করে যোগ করলেই আমাদের আনসারটা আসার কথা। আমরা এভাবেই ডিরেক্টলি লিখছি। আর যে মোট বিল, তাহলে একবারে এখানে লেখা যায় যে মোট বিল আফটার কত? 18 মান্থস। তাহলে মোট বিল ইকুয়ালস টু, আমরা এইভাবে লিখতে পারি। এখন দেখুন শূন্য, দুইটা শূন্য এখানে আমরা কাটছি। এরপরে আমরা এখানে একটি শূন্য আছে, এখানে একটি শূন্য আছে, আর এই 10 দিয়ে আমরা আর কাটছি না, আমরা মূলত হচ্ছে ভাগ করে দেব। 10 দিয়ে পরবর্তীতে ভাগ করে দেব। এবার দেখুন এই যে 12 দ্বারা আগে মাল্টিপ্লাই করি 42কে, আর এরপরে 11 দ্বারা মাল্টিপ্লাই করব, আর নিচে 10 যা আছে থাক, আর এদিকে 11 থাক, এদিকে 11 থাক। এখন 12 দিয়ে 42কে আমরা গুণন করে দিই, তাহলে 12 দ্বিগুণ করলে 24, 24-এর কত হবে? 4, হাতে কিন্তু 2, 4 × 12 = 48, আর 2 কত হবে? 50 হবে। তাহলে এত হলো। তাহলে 42-এর সাথে যদি আমরা
12 গুণন করে দিই তাহলে কত হয় 504 হয়। এবার দেখুন আমরা এই যে 11 দ্বারা গুণন করে দিয়ে 10 দ্বারা ভাগ করব। কোনো সংখ্যাকে যদি 11 দ্বারা গুণন করতে হয় তাহলে কিভাবে করি আমরা সেটি একটু দেখে নিই। এই যে 504 গুণন 11, তাহলে যেভাবে করিয়েছে প্রথম সংখ্যায় লিখি, প্রথম এই যে অঙ্কটি প্রথম ডিজিটটি ইউনিট ডিজিট সেটিই লিখব, আর দ্বিতীয়টা লিখব হচ্ছে প্রথম আর এই দ্বিতীয়টার যোগফল, 0 আর 4-এর যোগফল 4ই হবে। আর তৃতীয়টা লিখব এই যে দ্বিতীয় আর এই পাশে তৃতীয় যেটা আছে এই দুটির যোগফল লিখব, তাহলে যোগ করলে কত হবে, এখানে 5 হবে। আর লাস্টেরটাই লিখব, লাস্টে যা আছে তাই লিখব। তাহলে এত হলো, লক্ষ্য করুন কত হলো দেখুন। আর এই 10 দ্বারা যদি ভাগ করি তাহলে এক ঘর আগে পয়েন্ট বসবে, তাহলে 554.4, এই যে এত টাকা বিল আসবে। দেখুন এত টাকা কোথায় আছে, 554.4 বা 40 একই কথা। তাহলে আমরা খ নাম্বার উত্তর দিয়ে দেব। এবার চলুন 13 নম্বরটি সমাধান করা যাক। দেখুন আমরা মূলত 13 নম্বর ম্যাথ, মূলত এটাই শেষ ম্যাথ, আমরা এই ম্যাথটি সমাধান করব। দেখুন এক ব্যক্তি ব্যাংকে 510 টাকার চেক দিয়ে 20 টাকার এবং 50 টাকার নোট প্রদানের জন্য অনুরোধ করলেন। কত প্রকারে তার অনুরোধ রক্ষা করা সম্ভব সেটি আমাদেরকে বের করতে হবে। লক্ষ্য করুন এখানে মূলত হচ্ছে এই টাইপের দুইটি যদি ইকুয়েশন দিত, আরেকটি যদি দিত যে হচ্ছে আপনার 20 টাকার নোট এত সংখ্যক বা এরকমভাবে যদি দেখি x সংখ্যক, আর হচ্ছে 50 টাকার নোট y সংখ্যক, আবার যদি আরেকবার ক্ষেত্রে এরকম 50 টাকার নোট x সংখ্যক, 20 টাকার নোট y সংখ্যক, এইভাবে দিয়ে ইকুয়েশন করে আমরা ম্যাথ দেখেছি। কিন্তু এখানে আমরা সংখ্যাটা বের করতে হবে হচ্ছে বারবার ধরে ধরে, এই জন্য একটু টাইম কনজিউমিং এই ম্যাথ টাইপের। দ্যাট মিনস এইদিকে 510 মিলাতে হবে, ওইদিকে আবার আপনার টাকার মানে নোটের সংখ্যাটাও মেলাতে হবে। তাহলে আমরা ধরে নেই যে আপনার 50 আছে হচ্ছে y সংখ্যক নোট, প্লাস হচ্ছে 20 আছে হচ্ছে x সংখ্যক নোট, এটি আমরা ধরে নিই, অথবা ভাইস ভার্সা, এটি x সংখ্যক ধরতে পারেন, এটি x সংখ্যক, এটি y সংখ্যক। ইকুয়ালস টু হতে হবে হচ্ছে 510 টাকা হতে হবে। আমরা প্রথমত x এর মান আমরা 1 ধরব, এরকমভাবে ধরতে থাকবো। তাহলে 50-এর সাথে 1 গুণন দিব, আর বাকি থাকে দেখুন 510 থেকে যদি 50 বাদ দিয়ে দিই 460, মানে 46, তার মানে 20 দ্বারা ভাগ করলে এখানে আপনার 20 × 23, এটি করলেই 510 হয়ে যাবে, 510 হবে। দ্যাট মিনস এই যে একভাবে করলাম। এবার দুইভাবে আসেন, এটি দুইবার যদি নিই 100 সংখ্যক নিই, 200 যদি নেই, এভাবে নিলে হবে না। 100 নিলে দেখুন এখানে 410, যেটা 20 দ্বারা বিভাজ্য নয়, যেটা নিঃশেষে বিভাজ্য নয়, সেই ক্ষেত্রে আমরা 3টি নিব। তাহলে 50 × হচ্ছে 3, তাহলে 150 হলো। 150 যদি আমরা করি, এইদিকে 20 টাকার নোট আমাদের নিতে হবে হচ্ছে 18টি, তাহলে হবে হচ্ছে 510, দুইভাবে হলো। এবার তৃতীয়ভাবে আমরা এখানে 50 টাকার নোট অবশ্যই জোড় সংখ্যক নিতে পারবো না, নিলে এই পরের সংখ্যাটি 20 দ্বারা বিভাজ্য হবে না, 20-এর নোট পূর্ণ নোট আমরা পাবো না। সেই ক্ষেত্রে আমরা এখানে 5টি নোট নিব, প্লাস এখানে 20টি নোট, তখন আমরা একটু মিলিয়ে নিয়েন, তখন আমাদের 13টি নোট আমরা নিলে এখানে 510টি হবে। এরপরে 4টি নিলে 550 টাকার নোট নিতে হবে হচ্ছে 7টি নিলে এই 20 টাকার নোট নিতে হবে হচ্ছে 8টি, নিলে 510 মেলাতে পারবো। এরপরে 5 নাম্বার ওয়েতে হচ্ছে 50 টাকার নোট নিতে পারবো হচ্ছে 9টি, প্লাস 20 টাকার নোট নিতে পারবো হচ্ছে 3টি, এই মিলে হচ্ছে আপনার 510 মেলাতে হবে। তাহলে কতভাবে পারলাম, এর চেয়ে নিচে আমরা আসতে পারবো না, আর এর চেয়ে মানে উপর সংখ্যা মানে 9-এর অধিক সংখ্যক 50 টাকার নোটও আমরা নিতে পারবো না। 10 নিলে তো 500 হয়ে গেল, তখন কিন্তু আপনার হচ্ছে আর 10 থাকলো, 10 টাকার নোট তো আমরা নিতে পারবো না। সেক্ষেত্রে 5টি ওয়েতে আমরা এই যে কন্ডিশন দিয়েছে সেই পসিবিলিটি, দ্যাট মিনস কত প্রকারে তার অনুরোধ রক্ষা করা সম্ভব, দ্যাট মিনস 5 প্রকারে অনুরোধ রক্ষা করা সম্ভব।
আজকের মতো এখানেই রাখছি। আশা করছি আমাদের নিয়মিত যে ম্যাথের সমাধানগুলো, আপনারা পূর্ববর্তী সমাধানগুলো অবশ্যই দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার যে মতামত থাকবে সেই মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমরা সেই মোতাবেক আপনার মতামতের পরিপ্রেক্ষিতে আমরা চেষ্টা চালাবো সেভাবে সমাধান উপস্থাপন করার জন্য। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ ফর টুডে। আসসালামু আলাইকুম।